নমস্কার, শুভ সন্ধ্যা। সুস্বাস্থ্যের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের শারীরিক স্বাস্থ্য তো বটেই, তার সাথে সাথে মানসিক স্বাস্থ্য এবং সেটাকে সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে সঠিক পুষ্টির অপরিহার্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ বলতে গেলে আমাদের সামগ্রিক সুস্থতার পিছনে রয়েছে আমাদের পুষ্টির অপরিসীম গুরুত্ব। শুধু কি তাই, সুস্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি আমাদের রোগের নিয়ন্ত্রণে এবং রোগের উপশমে আমাদের এই পুষ্টির ভূমিকা অপরিসীম। কিন্তু বেশিরভাগ মানুষ এই বিষয়ে উদাসীন বা ওয়াকিবহাল নন, কারণ তারা যতটা রোগের জন্য ওষুধের গুরুত্ব বিবেচনা করেন ততটা কিন্তু পুষ্টির গুরুত্ব বিবেচনা করেন না। আর এই পুষ্টির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে আমাদের খাদ্যাভ্যাস, এবং সঠিক খাদ্যাভ্যাস না হলে আমাদের সামগ্রিক সুস্থতা কিন্তু কখনোই সম্ভব নয়। কিন্তু এই উদাসীনতার কারণে আমরা সঠিক খাদ্যাভ্যাস কি করা উচিত আমাদের, সে বিষয়ে আমরা কিন্তু অনেকেই ওয়াকিবহাল নই। রয়েছে আমাদের বহু ভ্রান্ত ধারণা এবং বিভ্রান্তি। তাই আজকের সুস্বাস্থ্যের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করতে চলেছি এই বিষয়বস্তু নিয়ে। আজকে সুস্বাস্থ্যের বিষয়বস্তু রোগ বিশেষে খাদ্যাভ্যাস। দর্শক বন্ধুরা, আজকে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আমরা নিশ্চিত যে আজকের এই বিষয়বস্তুর উপর আপনাদের বহুবিধ প্রশ্ন রয়েছে। আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে প্রদত্ত ফোন নম্বরে ফোন করে আপনাদের এই জিজ্ঞাসাগুলো আপনারা জানতে পারেন। আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের দূরদর্শন স্টুডিওতে আমরা পেয়েছি দুই বিশেষজ্ঞ মানুষকে। পেয়েছি বিশিষ্ট পুষ্টিবিদ এবং খাদ্য বিশ্লেষক সমীর কুমার ধারা। নমস্কার স্যার। নমস্কার। এবং পেয়েছি আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শশাঙ্ক চৌধুরী। আপনারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন, নিশ্চিত আপনারা ফোন করবেন। ফোন করার সময় আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে আপনারা ফোন করার সময় টেলিভিশনের সাউন্ডটি মিউট করে তবেই ফোন করবেন, এবং বিষয়ভিত্তিক ফোন করবেন এবং সংক্ষিপ্ত আকারে ফোন করবেন, যাতে আমরা অনেক দর্শককে সুযোগ দিতে পারি। স্যার, আপনাকে আগে জিজ্ঞেস করব যে খাদ্যাভ্যাস এই কথাটা আমরা অনেকেই শুনি, অনেক ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু বেশিরভাগ মানুষ বোঝেন খাদ্যাভ্যাস মানে আমি যা খেলাম সেটাই। তো আসলে খাদ্যাভ্যাস ব্যাপারটা কি? খাদ্যাভ্যাস বলতে যেটা জনসাধারণ যেটা বোঝে যে আমি কি খাচ্ছি বা কি খাচ্ছি না, কিন্তু একটা পরিপূর্ণভাবে নিউট্রিশন সাপ্লিমেন্ট বা একটা কমপ্লিট নিউট্রিশনাল ডায়েট, সেইটা কিন্তু সবাই সবসময় ফলো করতে পারে না। বা খাদ্যাভ্যাস বলতে আমরা বুঝি যে সারাদিনে কতবার খেতে হবে, কি কি সময়ে খাবো, বা কি প্রেফারেন্সেস অফ ফুড থাকবে সবসময়, যে আমরা র ভেজিটেবলস বা ফ্রুটস বা শুধু আনাজ কোনটার কি মাপে খাওয়া উচিত, এই পুরো ব্যাপারটা যখন আমরা ঠিকঠাকভাবে নেব তখন আমাদের কমপ্লিট নিউট্রিশন আসবে। শরীরটা শুধু তো কার্বোহাইড্রেট, প্রোটিন বা এইসব দিয়ে তৈরি নয়, ভাইটামিনসের প্রচুর রোল আছে, মিনারেলসের প্রচুর রোল আছে। সেইগুলো যদি আমরা সঠিকভাবে সঠিক মাপে নিতে পারি তাহলে কি শরীরটা সবসময় সুস্থ থাকবে। যেটা আয়ুর্বেদ মতো বলে যে শরীরকে আগে সুস্থ রাখা, আর আমরা খাবারটা ঠিকঠাকভাবে খেতে পারলে শরীর এমনি সুস্থ থাকবে, তখন কোনো রকমও রোগ খুব ইজিলি আক্রান্ত হবে না বা কোনো চেঞ্জেস হলেও হবে না। আপনি বলতে চাইছেন যে যা খেলাম সেটা শুধু নয়, কি পরিমাণে খেলাম এবং কতটা কোয়ালিটিগত খেলাম, কতটা উপাদান আছে, সেটাই হচ্ছে খাদ্যাভ্যাসের মূল অংশ। স্যার, আপনি প্রায় আপনাদের আলোচনায় আপনি বলেন একটা কথা যে খাদ্যই ওষুধ আর ওষুধই খাদ্য। একদম। হ্যাঁ, তো এই ব্যাপারটা যদি একটু বলেন যে কেন বলছেন এই কথাটা। বেসিক্যালি আজকে এলোপ্যাথি, হোমিওপ্যাথি বা আয়ুর্বেদা সবাই চেষ্টা করছে মানুষকে সুস্থ করার, কিন্তু মানুষ যদি অসুস্থ না হয় তাহলে সুস্থ করার প্রসঙ্গ তো আমাদের আসে না। তাহলে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন কি? খাবার। তাহলে খাবার যদি আমি ঠিকমতো খেতে পারি সেটাই আমার পেট ভরাবে, সেটাই আমাকে নিউট্রিশন দেবে, সেটাই আমাকে ওষুধের মতো করে কাজ করবে। তাহলে সেই খাবারটা যদি ঠিকমতো খেতে পারি তাহলে এটা খেয়ে শরীর খারাপ হবে, তারপরে আমাকে ওষুধ খেতে হবে, এই প্রসঙ্গটাই থাকবে না। তার মানে খাবারটাই আমি যদি ঠিকমতো করে পছন্দ করতে পারি বা জানতে পারি কোন খাবারটা খেলে এটা আমার শরীরকে সুস্থ রাখবে এবং রোগ মুক্ত রাখবে, সেই খাবারটা যদি আমি খাই তাহলে কিন্তু আমার শরীরে রোগ নেই মানে বাকিগুলো নেই। আচ্ছা, এবার বাকিগুলো প্রয়োজন হয় কখন? ইমার্জেন্সি। আমার হয়তো সত্যি সত্যি কিছু একটা প্রবলেম হয়ে গেছে,
সেই সময় আমাকে ইমার্জেন্সি আমার ট্রিটমেন্টটা লাগবে, রক্ত বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন লাগবে, বা আমার পড়ে গেছি, হাড় ভেঙে গেছে, তো সেটা তো ইমার্জেন্সি ব্যাপার। কিন্তু ডে টু ডে লাইফ কিছুই নেই, বুক জ্বালা করছে, কিছুই নেই, মাথা ঘুরছে, কিছুই নেই, কোমরে ব্যথা, তাহলে এই যে জিনিসগুলো, এটা কিন্তু আমাদের ওই খাদ্য বিভ্রাটের কারণ। তাহলে খাদ্য বিভ্রাট যদি আমরা ঠিক করে নিতে পারি, ফুড তখনই কিন্তু মেডিসিন হিসেবে কাজ করবে। একদম, মানে আপনি বলতে চাইছেন দৈনন্দিন যে আমাদের জীবনযাত্রা তাকে স্বাভাবিক সুস্থ রাখার ক্ষেত্রে খাদ্যের একটা বিশাল ভূমিকা, এবং সেই জন্য ওষুধ হিসাবেই প্রায় কাজ করে, আপনি এটাই বলতে চাইছেন? কারণ আমাদের মতো যত অ্যানিমেল, আমরাও তো একটা অ্যানিমেল, আমাদের মতো আরো যে জীবজন্তু এই পৃথিবীতে আছে, তারা কিন্তু তাদের খাবারটা খেয়েই বেঁচে থাকে। তাহলে আমরাও আমাদের খাবারটা খাই, কিন্তু এইখানে যেটা প্রশ্ন, আমাদের খাবারটা কোনটা? এই খাবারটা কোনটাতে আমরা মনে করি রান্না করা, সেখানে পিজা, বার্গার কিংবা বিভিন্ন রকম সুস্বাদু জিনিস থাকলে বুঝি নুন, তেল, রসনা তৃপ্তি হলেই বুঝি খাবার। রসনা তৃপ্তি কিন্তু খাবার নয়। আমাদের শরীরে শক্তি দেবে, পুষ্টি দেবে, বেঁচে থাকার জন্য আমাদেরকে বাঁচিয়ে রাখবে, সেটা কিন্তু আমার খাবার। তাহলে সেইটা যদি আমি খেতে পারি, তখন কিন্তু ওটা মেডিসিন হিসেবে আমাকে কাজ করবে, ট্রিট করবে। ঠিকই বলেছেন, রসনা তৃপ্তি মানে খাবার নয়। স্যার, আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে, ধরুন একজন পূর্ণবয়স্ক মানুষ, তাদের অনেক সময় স্বাভাবিক প্রশ্ন থাকে, বা অনেকে এটা বেনিয়মও করেন, কিন্তু দিনে কতবার খাওয়া উচিত? পূর্ণবয়স্ক যখনই একটা মানুষের বয়স হচ্ছে, তখন তার ওই ডাইজেশন ক্যাপাসিটিটা ধীরে ধীরে কম হয়ে আসে। তো যেহেতু ডাইজেশন ক্যাপাসিটিটা ক্রমশ কম হয়ে আসে, তো সেক্ষেত্রে একটা বেস্ট সাজেশন হচ্ছে যে একসাথে খুব হেভি মিল না করে তখন আমরা দিনে ওই রকম মানে খাবারের পার্টটাকে 4 থেকে 5 বারে ভাগ করে দিই। মানে ছোট ছোট অ্যামাউন্টে, ছোট ছোট কোয়ান্টিটিতে আমরা মিল নিলাম, কিন্তু স্মল কোয়ান্টিটি একটু কম গ্যাপিং এ। মানে অ্যাজ অ্যান অ্যাডাল্ট যদি আমি বলি, একজন অ্যাডাল্ট যদি খাচ্ছেন, সেক্ষেত্রে 3টে হেভি মিল ইজ এনাফ। তখন আমাদের শরীরটা সেটা খুব ভালোভাবে ডাইজেস্ট করতে পারে, অ্যান্ড এনাফ নিউট্রিশন, এনাফ এনার্জি দিতে পারে। কিন্তু যদি আমরা একজন বয়স্ক লোকের কথা বলি, তখন দ্যাট কেস সেটাকেই আমরা ওই 3টে ফুড হ্যাবিটটাকে এরকম 5টা বা 6টা ভাগে ভাগ করে দেওয়া উচিত। মানে একটু যত বয়সের দিকে যাবে, কারণ তখন ধীরে ধীরে ডাইজেশন ক্যাপাসিটিটা কমে আসছে। তো সেই ক্ষেত্রে কি আছে, এরকম সারাদিনে 5টা মিল নিল, কিন্তু স্মল অ্যামাউন্টে নিল, কারণ আমাদের মেটাবলিক রেট কমে আসছে। এই ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে এই ভুলটা খুব হয়, কারণ ওনারা হেভি মিল নিয়ে ফেলেন, তখন দেখা যাচ্ছে যে একটা ইনডাইজেশনের ইস্যু, ইনডাইজেশন থেকে আরো ফার্দার কিছু কমপ্লিকেশনস হচ্ছে, আরো শরীর অসুস্থ হচ্ছে। মানে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় তো অ্যাসিডিটি বা গ্যাস খুব কমন ডিসঅর্ডার, ম্যাক্সিমাম মানে 99% বলা চলে লোক এইটার অভিজ্ঞতায় দেখা গেছে, বিশেষ করে বয়স্করা রাতের দিকে বেশি খেয়ে সকালের দিকে, ভোর সকালের দিকে অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়েছে। হ্যাঁ, এইটা ওই সময়েরও একটা ব্যাপার আছে। যেমন আমাদের যখন সকালে ঘুম থেকে উঠি, তখন ডাইজেস্টিভ পাওয়ারটা একটু ডিমিনিশড কন্ডিশনে থাকে। তো আইডিয়ালি আমরা সকালের দিকে যদি এরকম একটু ফ্রুটস নিতে পারি, মানে ব্রেকফাস্টের মধ্যে আমি বলছি, যদি কোনো রকম ফ্রুটস নিই বা স্প্রাউটস নিই, মানে যেগুলোকে আমরা বলছি মানে কোন একটু ছোলা ভিজিয়ে রাখলাম, বা আলমন্ডস, বাদাম, এসবগুলো যদি মিশিয়ে খেলাম, তো এটাও আইডিয়ালি সকালের দিকের একটা ফ্রুটসের আইডিয়াল চয়েস। আবার ঠিক দুপুরে, মানে আয়ুর্বেদ মতো এটাকে পিত্তকাল বলে, ত্রিদোষ আছে, তো আয়ুর্বেদের 3টে দোষ মানা হয়েছে, মানে 3টে এনার্জি লেভেল যেটা দিয়ে শরীর তৈরি, তারও একটা সময় আছে। তো ঠিক দুপুরবেলায় আমাদের কিন্তু ডাইজেস্টিভ পাওয়ারটা সব থেকে হাই থাকে, সবচেয়ে বেশি থাকে। তো এই যে সময়টা, মানে দুপুর 12টা থেকে 2টোর মধ্যে আমরা যদি এই সময় দুপুরের খাবারটা খেতে পারি, আর আমরা সেই সময় যদি হেভি মিল করি, সেটা কিন্তু খুব প্রপারলি ডাইজেস্ট হয়ে যাবে। সিমিলারলি আবার যখন রাত হচ্ছে, রাত্রেবেলায় কিন্তু ডাইজেশন পাওয়ারটা আবার ধীরে ধীরে কমে আসছে ক্রমশ। তো সেই ক্ষেত্রে রাত্রের দিকে হেভি মিল করাটা অ্যাভয়েড করা উচিত। রাত্রের দিকে অনেকে আবার দুপুর আর রাত্রির মাঝখানে একটা স্ন্যাক্স করেন, সেটা কি ঠিক, মানে কতটা প্রয়োজন বা উপযোগী? এই প্রয়োজনের ব্যাপারটা অ্যাকচুয়ালি পার্সন টু পার্সন ডিফার করছে, কি কার কত মেটাবলিক রেট। যেমন আমি একটা বললাম যে একজন ইন জেনারেল বলা যেতে পারে যে একজন খুব বয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা এরকম 5টা মিলে ডিভাইড করতে পারি, কিন্তু অ্যাজ অ্যান গ্রোন অ্যাডাল্ট 3টে মিলও এনাফ। একদম। আপনার কাছে আসবো, বহু মানুষেরই প্রশ্ন থাকে, আচ্ছা আমি ব্রেকফাস্টে কি করব, লাঞ্চে কি করব, ডিনারে কি করব। আপনার তো একটু অন্য ধারণা, আপনি একটু অন্য মত পোষণ করেন, একদম। তো সেই মতে কি করা উচিত? বেসিক্যালি আমি এটাকে খুব সহজ করে দিয়েছি, বাঁচা মানে কাঁচা। তার মানে তুমি যা কিছুই খাবার খাবে, প্রকৃতির খাবার খাবে, তবে সেটা মেডিসিন হিসেবে তোমার শরীরকে হেল্প করবে। তার মানে আমরা সকালবেলা কাঁচা খাবার কি খেতে পারি? ফল, ফ্রুটস,
স্প্রাউট, কাঁচা ছোলা, কাঁচা মুগ, কিংবা ভেজানো বাদাম বা নারকোল, তার মানে ছোলা থেকে প্রোটিন পাচ্ছি, বাদাম থেকে ফ্যাট পাচ্ছি, নারকোল থেকে ফ্যাট পাচ্ছি, বা যে কোনো ফল আমরা খাচ্ছি। তো সেই ফল আমরা যখন খাচ্ছি তখন তাতে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি, প্রোটিন পাচ্ছি, ভিটামিনস পাচ্ছি। তো সে কারণে আমাদের কাঁচা খাবার খেলে তাতে আমরা ফাইবার পাবো, তাতে আমরা প্রপার নিউট্রিশন পাবো, সেটা আমার শরীরে হজম হয়ে যাবে, সেটা আমার শরীরে গ্যাস অ্যাসিডিটি যে প্রবলেম হয় সেটা হবে না। তাহলে কি হবে, ওটা মেডিসিন হিসেবে আমাকে কাজ করে দেবে। দুপুরবেলা যখন আমরা খাবার খাচ্ছি তখন দুপুরবেলার খাবার কি হতে পারে, স্যালাড হতে পারে, শসা, গাজর, বিট, টমেটো, এই ধরনের যে খাবার যেগুলো কাঁচা খাওয়া যেতে পারে। এখন ঝিঙে খাবো কি করে, কুমড়ো খাবো কি করে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি কাঁচা খাবার কি কি খাচ্ছি, যেটা শসা, গাজর, বিট, টমেটো, গাজর এগুলো খেতে পারি। আর রাত্রিবেলা আমরা একটুখানি খিচুড়ি টাইপের জিনিস খেতে পারি, মানে সমস্ত সবজিকে কুঁদরি, ঢ্যাঁড়স, বরবটি, বেগুন, পটল, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, ধনেপাতা, লাউ শাক, পুঁই শাক সমস্ত দিয়ে তার সঙ্গে সামান্য পরিমাণে চাল, সামান্য পরিমাণে ডাল, মানে 4 টিস্পুন অফ রাইস অ্যান্ড 2 টিস্পুন অফ ডাল দিয়ে আমরা কি করতে পারি, আমরা একটা খিচুড়ি বানিয়ে খেতে পারি। তাহলে এই হালকা বা এই যে সহজ পাচ্য খাবার আমাদের ডাইজেশন, উনি যেটা বলছিলেন যে মেটাবলিজম যদি কারোর ঠিকঠাক না হয় তখন সেটা গ্যাস হয়ে যাবে, অ্যাসিডিটি হয়ে যাবে। তো ন্যাচারালি এই ধরনের ফাইবারযুক্ত খাবার যখন আমরা খাবো তখন আমাদের ক্যালোরি বিভ্রাট হবে না। ক্যালোরি বিভ্রাট না হলে আমাদের ফ্যাট কনজামশন সেটা বেড়ে যাবে না। তার ফলে যে আমাদের ফ্যাট রিলেটেড যে কোলেস্টেরল বেড়ে যায় বা ফ্যাটি লিভার রিলেটেড যে প্রবলেম হয় বা আমাদের হজম রিলেটেড সমস্যা হয়ে যে কনস্টিপেশনের প্রবলেম হয় সেগুলো হবে না। তার ফলে কি হবে, মানুষ সুস্থ থাকবে, মানুষ সহজে তার খাবার দিন যাপন করে তার রোগকে সে মুক্ত রাখতে পারবে। আপনি যে কথাটা বললেন এগুলো সবই কাঁচা শাকসবজি বা এই ধরনের কথা বললেন। এবার কাঁচা বলতে তো ধরুন মাংসও কাঁচা বোঝায়, মাছও কাঁচা বোঝায়, তো সেইটা কি খাওয়াটা যুক্তিযুক্ত? এখানে যেটা আমি যেটা দেখেছি, আমি বেসিক্যালি যেটা এখন যেটা করতে চাই বা করছি, মানুষকে সুস্থ রাখতে গেলে অ্যানিমেল প্রোটিন মানুষের জন্য ভয়াবহ আজকের দিনে দাঁড়িয়ে। কারণ অ্যানিমেল প্রোটিন মানুষ খাওয়ার ফলে তার যে সাইড এফেক্ট সেটা মানুষ দেখতে পাচ্ছে সারা পৃথিবীর লোক। কারণ অ্যানিমেল প্রোটিন যখনই আমি খাবো তখন তাতে ক্যালোরি কনজামশন বেশি, আমাদের কাজ কমে গেছে। টোটো, অটো, বাস, রিক্সা কিংবা লিফট কিংবা আমাদের গাড়ি চলে এসেছে, মেট্রো ট্রেন চলে এসেছে। তার ফলে কি হচ্ছে, আমাদের যে কাজ করার যে একটা প্রবণতা ছিল বা অ্যাক্টিভিটি ছিল সেটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমরা যখন মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, দুধ খাচ্ছি, এই খাবারগুলো হিউজ ক্যালোরি। তার ফলে এটা আমার শরীরে কনভার্ট টু লিভার কি করছে, ফ্যাটে রূপান্তরিত করে দিচ্ছে, এলডিএল, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে মানুষদের এই মাংসগুলোকে রান্না করতে গেলে যে ধরনের মশলা, যে ধরনের জিনিস ব্যবহার করতে হচ্ছে, তাতে কি হচ্ছে, ওই খাবারটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, ওর যে ফুড ভ্যালু সেটা আমাদের জন্য নয়। অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে, কার্নিভোরাস অ্যানিমেল যারা, মানে যারা মাছ মাংস খায়, যেমন বাঘ, সিংহ, যারা এই ধরনের খাবার খেয়ে বেঁচে থাকে, আমাদের শরীরের যদি ডাইজেস্টিভ ট্র্যাক বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক যদি আমরা দেখি, সেখানে কিন্তু মাছ মাংস হজম করার জন্য আমাদের কাছে এনাফ মানে সম্ভব নয়। তার ফলে কি হচ্ছে, সেখান থেকে একটা চ্যালেঞ্জ বডিতে তৈরি হচ্ছে, তার ফলে বদহজম, তার ফলে অ্যাসিডিটি, তার ফলে কনস্টিপেশনের প্রবলেম। তাতে কি হবে, আমার কোলন, যেটা আমার ওই যে নোংরাগুলো বডি থেকে বের করে দেয়, তাতে সুস্থ কোলন কি সুন্দর দেখতে লাগে, এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন টিভিতে, এই অসুস্থ কোলন, তার মানে ধীরে ধীরে কোলনগুলো শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, সেখানে প্রচুর পরিমাণে জিনিস জমে থাকে। সেখান থেকে কিন্তু আমাদের লিকি গার্ড বা আমাদের যে কোলন রিলেটেড যে প্রবলেম, কোলন ক্যান্সার পর্যন্ত হতে পারে, বা আমাদের বিভিন্ন রকম পাইলস, ফিস্চুলা বা ভগন্দর, এই ধরনের যে সমস্ত যে প্রবলেমগুলো আমরা দেখতে পাই, এগুলো কিন্তু সবই ওই খাদ্যাভ্যাসের কারণ। তাহলে সঠিক খাদ্যাভ্যাস, ফাইবারযুক্ত খাবার বা যেটা নেচার আমাকে দিয়েছে, যদি সেই খাবারগুলো আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের এই ধরনের প্রবলেমগুলো হবে না। আর যদি প্রবলেম না হয় তাহলে আমাকে মেডিকেল বা ডাক্তার বা অপারেশন বা সার্জারি এগুলো করতে হবে। মানে আপনি তার মানে কাঁচা শাকসবজির উপরে মূলত জোর দিচ্ছেন যে খাবারে ভেজ, টোটালি ভেজ যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু আমরা হেলদি থাকবো, এবং সেটা দেখাও গেছে। কিন্তু আমি যেটা আসছি, ধরুন আমাদের তো বহুদিনের একটা খাদ্যাভ্যাস, এবার স্যারের কথা শুনতে পারলে তো খুবই ভালো, কিন্তু ধরুন যারা অনেক দিনের খাদ্যাভ্যাসে ওনারা খাচ্ছেন ইনফ্যাক্ট মাংস বা অ্যানিমাল জিনিস, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে তারা রান্না করে খান, যেটা বলছিলেন। এবার রান্না করতে গিয়ে রান্নাতে কি আমাদের পুষ্টিগত গুণ যেটা, সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়, সেটা নিয়ে যদি একটু বলেন।
এটা ডিপেন্ড করছে কি মোস্টলি যেটা আমরা দেখতে পারি যে হ্যাঁ ম্যাক্সিমাম যদি অ্যাজ আ ভেজিটেবলস ভেজিটেবলস খাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার যে পুষ্টিটা আছে আমরা কমপ্লিটলি পাচ্ছি, কিন্তু প্রত্যেকটা খাবার তো আর কাঁচা খাওয়া পসিবল নয়। তার মধ্যে আমাদেরকে এরকম পিক অ্যান্ড চুজ করে নিতে হবে বা সেরকম কোনো স্পেশালিস্টের সাথে কথা বলে নিতে হবে যে কোন জিনিসগুলো আমরা এরকম খেতে পারি। এবার যেগুলো খাওয়া পসিবল নয় বাকিগুলো তো এরকম প্রসেস করে রন্ধন করেই খেতে হবে। হ্যাঁ, সেই প্রক্রিয়াটা ঠিকঠাক হওয়া উচিত। মানে আইডিয়ালি যেমন আমরা খুব বেশি মনে করুন খুব তেল মশলা দিয়ে দিচ্ছি বা অনেকক্ষণ ধরে কোনো একটা জিনিস ভাজছি, তো ওই রকম ফ্রাইড আইটেমসে ওর তো নিউট্রিশনটা ধীরে ধীরে যতটা সময় আমরা ওই রকম আগুনের মধ্যে রাখছি ততটাই ওটা কমে আসছে। না, অনেকে যেমন অভ্যাস রয়েছে না, বা অনেকে যেমন ভাতকে 2-3 বার মানে ফুটিয়ে খাচ্ছে। অবশ্যই যতবার আপনি বয়েল করছেন ততবারই কিন্তু ওর নিউট্রিশনাল ভ্যালুটা কমে আসছে। ফলে সো আইডিয়ালি ওয়ান টাইম বয়েলিং ইজ পারফেক্ট। ওয়ান টাইম, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বহু বাড়িতেই কিন্তু এরকম হয়েছে যে সকালের ভাত আবার রাতে খেলেন, রাতের রাখা ভাত পরের দিন খেলেন, ফলে এটাতে খাবারটা হয়তো যাচ্ছে কিন্তু পুষ্টিগত মূল্য সেটা হচ্ছে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আপনি বলছিলেন যে রান্না মানে না করে খেতে, কিন্তু আজকালকার যে সামাজিক জীবন তাতে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে মানুষজন রান্না তো করেনি, সাথে সাথে সেই রান্না করা খাবারগুলোকে ফ্রিজে রাখেন এবং 2-3 দিন ধরে ফ্রিজে রাখা খাবার খান। সেটা কতটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক? প্রথম কথা তো রান্না করা খাবার মানেই তার ফুড ভ্যালু কমে গেল, আমার পেটে গেল, পেট ভার করলো, নিউট্রিশন কম দিল, তাহলে ল্যাক অফ নিউট্রিশন আমার শরীরে কিন্তু যা প্রবলেম করা তা করবে। অ্যান্ড সেকেন্ড, যদি সেই খাবারটাকে আমি আবার ফ্রিজে রাখি আবার পরের দিন খাবো বলে, তাহলে সেই খাবারটা আরও মানে যদিও কিছুটা হয়তো তার ফুড ভ্যালু ছিল, হয়তো যেটা খেলে হয়তো আমাদের শরীরে খানিকটা হলেও হয়তো উপকার দিত, ফ্রিজ থেকে বের করে যদি পরের দিন খাবার খাই, আমার মনে হয় সেই খাবারটা ফেলে দেওয়া দরকার। তাকে অকারণে জমিয়ে রেখে নিজের ব্যয় মূল্যকে বাঁচানো, সেটা শরীরকে মূল্য দিতে হয়। আজকে হয়তো সেই খাবারটা আমি খেয়ে নিলাম, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি প্রায় দেখেছি আমার মা যারা পুরোনো দিনের মানুষ, বাবা, তারা ফ্রিজে রেখে দিতে ভালোবাসে। খাবার নষ্ট হয়ে যাবে কেন, ফ্রিজে রেখে দাও, তাহলে পরে বের করে আবার খাবো। এবার সেই খাবারটা দেখুন ফ্রিজে হয়তো 2-3 দিন পড়েই আছে, তারপরে সেটা বের করে খাচ্ছে এবং তারপর 3-4 দিন পরে দেখতে পাচ্ছি বাবারটা শরীর খারাপ, সর্দি হয়েছে, কাশি হয়েছে, পায়ে ব্যথা হচ্ছে, কোমরের যন্ত্রণা হচ্ছে। তখন কিন্তু সে ওটাকে আর উপলব্ধি করতে পারছে না, সে ভাবছে এটা শরীর খারাপ, কিন্তু এই যে 3 দিন বাসি খাবারটা খেয়ে তার যে এই সমস্যাটা হলো সেটা কিন্তু সে বুঝতে চায় না। এটা খুব বড় বার্তা। দুটো ফোন আছে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি দক্ষিণ 24 পরগনার ফলতা থেকে অসিত মন্ডল বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি, বলুন। প্রশ্ন হচ্ছে যে আমি জানতে চাইছি যে আমাদের এই গ্রামাঞ্চলে একটা প্রচলিত ধারণা আছে বা প্রবীণ মানুষদের বলতে শোনা যায় যে কিছু কিছু শারীরিক উপসর্গের ক্ষেত্রে যে এটা খেয়েও না পেট গরম হয়েছে, পেট ঠান্ডা করার জন্য এই কতিলা বা আরো কিছু কিছু জিনিসের কথা বলা হয়েছে, এগুলো খাও। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে সত্যি কোনো বিশেষ খাবার থেকে কি পেট গরম বা কোনো কিছু খাবার খেলে আবার পেটটা ঠান্ডা, এইরকম কিছু কি ব্যাপার আছে? সত্যি কি পেট গরম বা পেট ঠান্ডা বলে কিছু হয়? বুঝতে পেরেছি। হ্যাঁ, আরেকটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার। নমস্কার, নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার। আমরা শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার। হ্যাঁ, বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যালো, আমি এসপি মিত্র বলছি। এসপি মিত্র বলছি। আমার বয়স 70 ইয়ার্স। আমার বয়স 70 ইয়ার্স। শুনতে পাচ্ছি, বলুন। ওকে, তো আমি কি ধরনের অ্যানিমাল প্রোটিন নিতে পারি এবং কত গ্রাম করে নিতে পারি? আমি ধরুন সকালবেলায় 1 ঘন্টা এক্সারসাইজ করি, বিভিন্ন কয়েকটা প্রণাম আছে, তারপরে আমার একটু স্পন্ডিলাইটিস আছে, তার জন্য কয়েকটা এক্সারসাইজ করি। আর বিকেল বেলায় ইভিনিং এ আমি 1 ঘন্টা মতন মানে 45 মিনিটস ওয়াক করি আর 15 মিনিটস স্ট্রেচিং করি। আমার সুগার, প্রেশার অলমোস্ট কন্ট্রোলে। আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন, আমরা আপনার উত্তর নিয়ে আসছি। আর একটা ফোন আছে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। আমি কাটোয়া থেকে দিলীপ কুমার পাল বলছি। আমি একজন রিটায়ার্ড শিক্ষক, বয়স 73 বছর। আমি আমার একটু কনস্টিপেন্সি আছে আর খেতে দেরি হয়, রাত্রিবেলা 10টা হয়,
আর দিনের বেলা 1.5টা হয়। কিভাবে আমি চলবো? আমার অনেক তো তিয়াত্তর বয়স, সেইভাবে আপনার একটু বলে দিলে ভালো হয়। খুব ভালো প্রশ্ন করেছেন, আসছি। এখন মোটামুটি আরো একটা ফোন আছে। হ্যালো, নমস্কার। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। সবাইকে নমস্কার জানাচ্ছি স্যার। আমি দেবজ্যোতি গোস্বামী শ্রীরামপুর থেকে বলছি। স্যার আমার দাঁতের প্রবলেম আছে তো স্যার, আমি ওইগুলো চিবোতে পারবো না। আমন, মুগের মুগ ভেজানো, ছোলা ভেজানো, এইগুলো আর কি, আমি ওগুলো চিবোতে পারবো না। এর জন্য মানে আমাকে কি করতে হবে স্যার? ভালো 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 প্রশ্ন করেছেন। চারটেই খুব ভালো ভালো প্রশ্ন এসছে। এটা সত্যি কথা যে আমাদের ছোটবেলা থেকে আমরা শুনি যে এই খাবার খেও না, পেট গরম হবে, এটা পেট ঠান্ডা রাখে। এটাকে আদৌ কি মানে গরম ঠান্ডা ব্যাপারটা কি? পেট গরম মানে আমাদের শরীরের তো কোনো ভাষা নেই, সে অ আ ক খ করে বলবে, এ ফর অ্যাপেল, বি ফর বল। শরীর বলতে চাইছে যে তার যে খাবারটা সে খেলাম, মানে আমি যে খাবারটা খেলাম সেটা হজম করতে পারিনি। এবার হজম করতে পারিনি তার মানে পেটে গিয়ে ওটা গেজে গেল। পেটে গেজে যাওয়ার ফলে পেট গরম ন্যাচারালি হবে, সেখানে লুজ মোশন হতে পারে বা কনস্টিপেশন প্রবলেম হতেই পারে। তার জন্য গ্যাস তৈরি হবে বুকে, পিঠে, পেটে, বা উনি যেন বলছিলেন স্পন্ডেলাইটিস, ঘাড়ে ব্যথা হতে পারে। মাথায় ব্যথা হলে মাইগ্রেনের ব্যথা হতে পারে। আমাদের কোমরে ব্যথা হলে আমরা L4, L5 বেঁকে গেছে বলবো বা সাইটিকা বাত বলবো। হাঁটুতে ব্যথা হলে আমরা অনেক কিছু বলতে পারি। কিন্তু এ সমস্ত কারণটা কি? শরীর বলছে বদ হজম, মানে তুমি যে খাবারটা আমাকে দিয়েছো সেটা আমি হজম করতে পারিনি। তার মানে আমাকে ওয়েট করে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত খিদে না পায় ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। আর আমার পেট পরিষ্কার হওয়াটা বড্ড জরুরি। যদি এটা হয়ে যায় তাহলে পেট গরম এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা কি করি? আমরা বিভিন্ন কতিলা, ডাবের জল, বিভিন্ন রকম ধরনের মৌরি ভেজানো জল খেয়ে শরীরকে ঠিক করার চেষ্টা করি, কিন্তু আবার মাছ মাংস বা যে খাবারটা খেয়ে আমার পেট গরম হয়েছিল সেটাকে আমরা খেতে শুরু করে দিই। তাহলে কি হয়? ওই জিনিসটা গরম হতে হতে এরপরে কাশি, এরপরে সর্দি, এরপরে আমাদের আমাশা বা আমার শরীরের মধ্যে আরো কিছু প্রবলেম হতে চালু করে দেবে। আর পেট ঠান্ডা বলতে? তো পেট ঠান্ডা বলতে আমার শরীরে যে খাবারটা দরকার সেই খাবারটা যদি আমি খাই আর যদি আমার পেট পরিষ্কার হয়ে যায় তাহলে পেট এমনি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। শরীরের উপযোগী যে খাবার সেটাই পেট ঠান্ডা খায়। পেট ঠান্ডা হয়ে যায়। ভালো বলেছেন স্যার। আপনাকে প্রশ্ন আপনার কাছে একটা ফোন এসেছিল, 70 বছর বয়স। উনি বলছেন যে অ্যানিমাল প্রোটিন কতটা নিতে পারে। ওনার মনে হয় কন্ট্রোলে আছে সুগার, প্রেশার দুটোই, এবং এক্সারসাইজও করেন। আমাদের ইন জেনারেল ডেইলি রিকোয়ারমেন্ট অফ প্রোটিন হচ্ছে পার গ্রাম পার কেজি বডি ওয়েট। এটা পার্টিকুলারলি আপনার জন্য যিনি প্রশ্ন করেছিলেন। আপনি যেভাবে ডিটেলস দিলেন ওভার দ্য ফোন বুঝতে পারলাম আপনার বয়স 70 বছর হতে পারে, কিন্তু আপনি অলমোস্ট সকালে যা ওয়ার্কআউট করছেন বা বিকেলের দিকে যেভাবে ওয়াক করছেন তাতে আমরা বুঝতে পারি যে শরীরটা অলমোস্ট সুস্থ আছে, সেরকমভাবে অসুবিধা নেই। তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও যদি আপনার এখন ওয়েট 70 গ্রাম হয় তাহলে সারাদিনে 70 গ্রামের কাছাকাছি আপনি অ্যানিমাল প্রোটিন কনজামশন করতে পারেন। সেটা ডিম সেদ্ধ থেকে হতে পারে, সেটা চিকেন থেকে হতে পারে বা মাছ থেকে হতে পারে। ওর থেকে বেশি হলে অটোমেটিক্যালি ইন মোস্ট অফ কেসেস আমাদের ইউরিন থেকে এক্সট্রা প্রোটিন শরীর থেকে বেরিয়ে যায়, যেটা একটা বডির জেনারেল ডিটক্সিফিকেশন বা জেনারেল ডাইজেশন প্রসেস আপনি বলতে পারেন। মানে পার কেজিতে পার গ্রাম পার কেজি বডি। তো কারোর যদি 50 কেজি বডির ওজন হয়, শরীরের ওজন হয়, তাহলে তার ডেইলি কনজাম্পশন রিকোয়ারমেন্ট ইজ 50 গ্রাম অ্যানিমাল প্রোটিন। হ্যাঁ, দুটো ফোন আছে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ শুনছি, বলুন। বলছিলাম আমার বাড়ি সত্যি ভোলা, নাম গোপাল মল্লিক। আমার রক্তের হিমোগ্লোবিন 7.1। কি খাদ্য খেলে শরীরে রক্তের জোগানটা? হিমোগ্লোবিন 7. আর কিছু আছে আপনার? মানে শুধু হিমোগ্লোবিনটাই কম না অন্য কিছু আর কিছু আছে? শুধু হিমোগ্লোবিন কম না আর কিছু অসুখ আছে? রক্তের হিমোগ্লোবিন 7.1। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, পরবর্তী আরেকটা ফোন আছে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন। আমরা হ্যাঁ বলুন। বলছি আমি রিক্সা থেকে নিমাই মন্ডল বলছি। আমার ওয়াইফ একজন গ্যাস্ট্রিকের পেশেন্ট। ওনাকে বিভিন্ন ডাক্তার দেখানো হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ডাক্তারবাবুর গ্যাস্ট্রিকের পেশেন্ট, কিন্তু স্যার যেটা বললেন, স্যার বললেন যে সকালবেলা যে খাবারটা কাঁচা জাতীয়, মানে ছোলা ভিজে বা ফ্রুট অথবা এই মুগ ভিজে, এগুলো খাবার জন্য, তাহলে কি উনি এগুলো খেতে পারেন? কোনো অসুবিধা ঠিক আছে থাকতে পারে না তো স্যার? ঠিক আছে, আপনার একটু বলেন। হ্যাঁ না না ভালো প্রশ্ন করেছেন, আসছি আমরা। হ্যাঁ আচ্ছা, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ফোন করেছিলেন। ওনার কোষ্ঠকাঠিন্যে ভোগেন। আবার ওনার খাবারের টাইমিংসটা হচ্ছে 1:30 আর 10টা, মানে লাঞ্চ 1:30 আর ডিনার 10টায়।
তো উনি জানতে চাইছেন যে কি করবেন, মানে আপনিও তো বলছিলেন কোষ্ঠকাঠিন্য একটা সমস্যা, বড় সমস্যা, এবং আর একজনের শুনছিলাম হিমোগ্লোবিন কম আছে, সেটা আসছে। আচ্ছা, ওকে। তো বেসিক্যালি কোষ্ঠকাঠিন্য আর তার সঙ্গে খাবার হজমের একটা সম্পর্ক আছে। এবারে উনি কটায় খাবেন সেটা কিন্তু ঘড়ি বলবে না, সেটা কে বলবে? সেটা আমাদের শরীর বলবে, কারণ আমাদের শরীর একটা অটোমেটিক মেশিন। এখানে খিদে পেলে খাও, ঘুম পেলে ঘুমাও, জল তেষ্টা পেলে জল খাও। কেউ তো বলতে হবে না এই সময় তুমি টয়লেট যাবে, তাকে জোর করে টয়লেট কি করে করাবে? তার টয়লেট পায়নি। সুতরাং আমাদের শরীর বলে দেবে কখন খিদে, তখন তুমি খাও। যে মাটি কাটছে তার তাড়াতাড়ি খিদে, যে বাড়িতে বসে কম্পিউটারে তবলা বাজায় তার খিদে কম, কারণ তার বডি অ্যাক্টিভিটি কম। সুতরাং যখন খিদে পাবে তখন আপনি খাবেন, যখন খিদে পাবে না তখন খাবেন না, কারণ পেট তখন রেডি নেই ওই খাবারটাকে হজম করার জন্য বা ডাইজেস্ট করার জন্য। সেটা সন্ধ্যেবেলা কি, দুপুরবেলা কি, রাত্রিবেলা কি, সকালবেলা কি, এটা মাথায় রাখবেন না। এই যে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে এই সময় ব্রেকফাস্ট, এই সময় লাঞ্চ, এই সময় ডিনার, কিন্তু বডি রেডি নেই, কি করবেন? তাহলে তো বদহজম হয়ে যাবে আবার। সেই জন্য শরীরের কথা শুনুন, শরীর কি বলছে। শরীর বলছে খিদে পাচ্ছে, খান। খিদে পাচ্ছেন না, খাবেন না, খাবার রেডি রাখুন, খিদে পাওয়া পর্যন্ত ওয়েট করুন, তাহলে কিন্তু ওই কোষ্ঠকাঠিন্য প্রবলেম সলভ হয়ে যাবে। সময় যেটা মানে পেট যখন ইঙ্গিত দেবে তখন খেতে বলছেন। আরেকটা প্রশ্ন ছিল যে আপনার কাঁচা খেতে বলছেন, আর উনি বলছেন ওনার দাঁতের ব্যথা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা মিক্সিতে একটুখানি ঘেটে নিতে পারি, যাতে দাঁত যে কাজটা করে, চুইং করে, চেবায়, টুকরো টুকরো ছোট ছোট করে, আমরা সেটাকে একটুখানি শসা, গাজর, বিট, টমেটো, ছোলা ফোলা সব দিয়ে সেটাকে একটু মিক্সিতে ঘেটে নিলাম, একটা থকথকে একটা জুসের মতো হলো, সেটা আমরা চামচ দিয়ে খেতে পারি, আমরা গ্লাসে গ্লাসে করেও খেতে পারি, অসুবিধা নেই। মুখের মধ্যে একটু রেখে রেখে যাতে মুখের এনজাইমটা একটু গেল খাবারের সঙ্গে, তাতে খাবারটা ডাইজেস্ট হতে প্রপার ঠিকঠাক সময় লাগবে এবং ঠিকঠাক মতো হজম হয়ে যাবে, তাহলে এভাবেও খেতে পারি আমরা। আরেকজনের যিনি প্রশ্ন ছিল যে হিমোগ্লোবিন 7.1, এবার সেটার হিমোগ্লোবিনের কারণ তো অনেকগুলো, সম্ভবত নিউট্রিশনাল ধরে নিয়ে আমাদের বলতে হবে। হ্যাঁ, আমাদেরকে একটা ইন জেনারেল বলতে হবে, মানে উনি যেটা জানতে চাইছেন যে আমরা খাবারের মধ্যে দিয়ে হিমোগ্লোবিনটাকে বাড়ানোর কি। দেখুন, একটা তো খুব কমন প্রচলিত জিনিস আছে কুলেখাড়া শাক, যেটা খুব শাকসবজির দোকানে পাওয়া যায়, আর আমার মনে হয় সেটা উনি হয়তো জানেনও, আমি ওই জন্য খুব একটা ওতে ডেসক্রিপশন করবো না। তাছাড়া ধনে পাতা, যেটা খুব কম লোকে জানে, আমরা যদি ধনে পাতা, কাঁচা ধনে পাতা ইউজ করতে পারি, সেটা খাবারের মধ্যে, স্যালাডের মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে, বা কাঁচা ধনে পাতার চাটনি করে খাওয়া যেতে পারে, বা তাছাড়া মনে করুন আপনি যে সবজি বা ডাল বানাচ্ছেন তার মধ্যে ধনে পাতা ইউজ করলেন, সেটাও কিন্তু আপনার হিমোগ্লোবিনটাকে বাড়াতে অনেকটা সাহায্য করবে। তাছাড়া ফলের মধ্যে বেদানা তো আছেই, আইডিয়াল চয়েস। কিন্তু কুলেখাড়া বেদানাটা ম্যাক্সিমাম সবাই জানে, জেনারেলি প্রচলিত। ধনে পাতাটা খুব কার্যকারী, আপনি সেটা ইউটিলাইজ করতে পারেন। আর এগুলো ছাড়াও আমার মনে হয় যে একবার আপনার পরামর্শ নেওয়া উচিত, কারণ কি কারণটা, অ্যানিমিয়ার অনেক কিছু কারণ হতে পারে, সেই আন্ডারলাইং কজটা জেনে নেওয়া উচিত। একদমই, রক্তাল্পতা আসলে তো একটা উপসর্গ মাত্র, এটা কোনো রোগ নয়। তো রোগটা নির্ণয়টা খুব জরুরি। আপনার কাছে স্যার আসবো, সেটা হচ্ছে যে ওই যেটা বলছিলেন যে একজন ভদ্রলোক, তার মিসেস গ্যাস্ট্রিক সমস্যা, তো আপনি কাঁচা খেতে বলছেন, সেটা কতটা সেটার উপযোগী? গ্যাস্ট্রিক সমস্যা মানে শরীর ডাইজেস্ট করতে পারছে না, মানে শরীরকে আমি যে খাবারটা দিয়েছি, শরীরের তো কোনো ভাষা নেই, শরীর বলছে ওটা আমি হজম করতে পারলাম না, তাহলে ওই খাবারটা কাল থেকে আর দেবো না, তাহলে আমার গ্যাস্ট্রিক প্রবলেম সলভ হবে। গ্যাস্ট্রিক প্রবলেম সলভ হলে আমার পেট পরিষ্কারও হবে। কিন্তু আমি জোর করে যদি ওই খাবারটা আবার কালকে, আবার পরশু দিন, আবার তরশু দিন দিতে থাকি, তাহলে কি হবে? এটা একটা পাকাপাকি ক্রনিক প্রবলেমে হয়ে যাবে। না, উনি কাঁচা খাবারের কথা বলছেন। কাঁচা খাবার খেতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তার কারণ আমাদের তো বেঁচে থাকা কাঁচা খাবারের জন্য। কারণ আজ থেকে যদি আমি 1 লক্ষ বছর আগে আপনার সঙ্গে ওনার সঙ্গে আমি জন্মাতাম, তাহলে তো আমি আম গাছে বসে আছি, উনি কাঁঠাল গাছে বসে আছেন। তাহলে আজকে আমরা রান্নাঘর, এত কিছু প্রসেস তৈরি করেছি, তারপরে গিয়ে আমরা রান্নাবান্না শিখেছি। কিন্তু আগে আমরা কি খেতাম? আমরা এগুলোই খেতাম। সুতরাং এই খাবারগুলো খেলেই আপনার ধীরে ধীরে দেখবেন সুন্দর পেট পরিষ্কার হয়ে যাবে, মোশন ক্লিয়ার হবে, আপনাকে চিন্তা করতে হবে না, এবং গ্যাসও কমে যাবে। ফোন আছে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি জলপাইগুড়ি থেকে কৌশিক রায় বলছি। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম আমার একটি প্রশ্ন ছিল। বলুন। প্রশ্নটা হলো, এতক্ষণ তো খাওয়ার সম্পর্কে অনেক কিছু আমরা শুনলাম, জানলাম, বুঝতে শিখলাম। একটা বিষয় আমার জানার আগ্রহ, সেটা হচ্ছে আমরা যে উপবাস করি, বা আমাদের প্রাচীন যে শাস্ত্রেও সেখানে বিভিন্ন ধরনের উপবাসের একটা বিধান রয়েছে। তো এই যে আধুনিক জীবনে আমরা কিভাবে উপবাস করলে আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য সেটা খুব কাজে লাগবে বলে
জানার খুব ইচ্ছে। ভালো প্রশ্ন করেন, খুব ভালো প্রশ্ন করেন। আরেকটা ফোন আছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, আমি দীর্ঘ 5-7 বছর ধরে আমি সুগারের পেশেন্ট। সুগারের ওষুধ আমাকে খেতে হয়। আর এই সুগারের ওষুধ খাওয়ার পর থেকেই আমার কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা মানে বেশ ভালোভাবেই দেখা দিয়েছে আর কি। তো যেদিন খুব খিদে পেয়ে যায় অথচ খাবার মতো হয়তো সুযোগ হয় না, তারপরের দিন কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা আরো বেশি বেড়ে যায়, গ্যাসের সমস্যা। তো এইসব ক্ষেত্রে আমি কি ধরনের খাদ্যাভ্যাস করলে আমি এটা থেকে মুক্তি পাবো? বুঝতে পেরেছি। মর্নিং ওয়াক প্রতিদিন করার এবং তার সঙ্গে না, ঠিক আছে ঠিক আছে, আপনার খাদ্যাভ্যাসটা বুঝতে পেরেছি আপনার। হ্যালো, নমস্কার। আরেকটা ফোন আছে। হ্যালো, নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। আমি কাছি থেকে রণজিৎ মন্ডল বলছি। আমার কোলাইটিস বা ক্রোন রোগের ট্রিটমেন্ট চলছে। আমার বয়স 50+। তো আমি কি ধরনের খাবার অ্যাভয়েড করব সেটা যদি কাইন্ডলি একটু সাজেস্ট করেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আর আরো একটা ফোন আছে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। আচ্ছা, ঠিক আছে। আমি আপনার কাছে আসব, যেটা যে জলপাইগুড়ির যে ভদ্রলোক বললেন যে উপবাসটা কতটা উপকারী, এবং সেটা তো আমাদের পরম্পরা অনেকদিন থেকেই ধর্মের সঙ্গে জড়িয়ে আছে। যেমন মহাবাণীদের মধ্যে একটা প্রচলিত আছে, আমাদের হিন্দুদের মধ্যেও প্রচলিত আছে, সমস্ত ধর্মেই প্রায় উপবাসটা আছে। উপবাস প্রয়োজন। আজকে শশাঙ্ক বাবু হয়তো বলতে পারবেন, কারণ আয়ুর্বেদ সম্বন্ধে উনি যথেষ্টভাবে এসব ওনারা প্রভোগ করেন, মানুষদেরকে বলেন। উপবাস বেসিক্যালি আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্টকে আরাম দেওয়া, বিশ্রাম দেওয়া। কারণ আমি হয়তো ঘুমিয়ে পড়লাম, কিন্তু খেয়েছি কি, বিয়ে বাড়িতে মাছ মাংস ডিম দুধ খেয়ে শরীরে শুয়ে আছি। এবারে শরীরের ঘুম থেকে উঠে আবার লুচি তরকারি, তারপরে আবার আইসক্রিম, তারপরে আবার আদার্স কিছু, তারপরে অন্য কিছু। তার মানে সারাক্ষণ আমার শরীরের ভেতরে কিন্তু খাবার মজুত হয়ে আছে বছরের পর বছর। মানে 30 বছর 40 বছর 50 বছর বয়স আপনার, কিন্তু আপনার গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক একদিনও বিশ্রাম পায়নি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ফাস্টিং করি, উপবাস করি, তাহলে আমাদের কি হয়, ওই ট্র্যাকটা খালি হয়, তারা একটু বিশ্রাম পায়, এবং সেখানে আমাদের যে সমস্ত ব্যাড ব্যাকটেরিয়াগুলো বেড়ে গেছে সেগুলো আবার রিকভারি হয়, শরীর তাকে ফ্ল্যাশ আউট করতে পারে, শরীরের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হতে পারে। শরীরের যে মানে ফুড কনজামশন হয়ে লিভার ফ্যাটি লিভার হয়ে যাচ্ছিল, সেই ফ্যাটি লিভার মানে লিভারের ভেতরে ফ্যাট জমে গেছে, অতিরিক্ত খাবার কনভার্ট টু আমাদের লিভার কি করেছে, ফ্যাটে রূপান্তরিত করে এলডিএল ট্রাইগ্লিসারাইড তাকে জমিয়ে রেখেছে। এবং এই জমানো ফ্যাটি কিন্তু ভবিষ্যতে গিয়ে ফ্যাটি লিভার হয়ে গিয়ে আমাকে মেটাবলিক সিন্ড্রোমে প্রবলেম করে। সুস্থ লিভারটা কত সুন্দর চকচক করছে দেখুন, অসুস্থ লিভারটা পুরো কিরকম একটা অদ্ভুত রকমের ফ্যাটে পরিণত হয়ে গেছে। তাহলে এই যে অসুস্থ লিভার, তাকে বাঁচাবো কি করে? তাকে বাঁচাতে গেলে কিন্তু এই যে ফাস্টিং বা আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং যেটা করি, তাতে কিন্তু প্রচুর উপকার পাওয়া যায়। আমি নিজে ফাস্টিং করেছি প্রায় 16 দিন 16 আওয়ার্স করে, জলও খাইনি তার ভেতরে এরকম। তো তাতে আমার ডায়াবেটিক অনেক কমেছে, তাতে শরীরের অনেক অ্যাসিডিটির প্রবলেম, অনেক এনার্জি রিলেটেড প্রবলেম এবং ওনার কাছে আয়ুর্বেদিক মতে, কারণ এটা তো পরম্পরাগতভাবে উপবাসটা আমাদের ভারতীয় সনাতন ইয়ের সঙ্গে যুক্ত সমাজের ইয়েতে। তো সেখানে ইন্টারমিটেন্ট ফাস্টিং যেটা বলেন, এটা গ্লোবালি এখন একটা আলোচিত বিষয়। এটা আয়ুর্বেদ কি বলছে? আগে একটু ফিজিওলজির ব্যাপারটা বলি। ইন জেনারেল আমাদের শরীর এনার্জি পায় খাবার থেকে, আমরা যে খাবার খাচ্ছি, আর সারাদিনে আমরা যে পরিশ্রম করছি, যখন আমরা ঘুমোই তখন এই রেস্টিং ফেজে কোষিকাগুলো আবার নিজেকে রিচার্জ করে। ঠিক আছে, এই যে ফাস্টিং এর ব্যাপারটা আছে, এই বেশ কয়েক বছর আগে জাপানের একজন সায়েন্টিস্ট এটার উপর নোবেল প্রাইজও পেয়েছেন, যে টপিকটাকে ফ্যাগোসাইটোসিস বলে। মানে আমরা যদি 15 দিন অন্তর অন্তর একটা ফাস্টিং করি, একটা উপবাস করি, তখন কি হয়, শরীরের যে এক্সট্রা কোষিকাগুলো যেগুলো অ্যাডিশনাল সেলস, তারাই কিন্তু এনার্জি দেয়। মেনলি লিভার থেকে, বা শুধু লিভার নয়, অলমোস্ট শরীরের প্রত্যেকটা অর্গান থেকে ওই যে সারাদিনের যে এনার্জি সিস্টেমটা, মানে আজ সকালে যে আমি খাবার খেলাম না, যেমন আমার মনে করেন আমি ফোনটা চার্জ করলাম আর ফোনটা আমি কন্টিনিউয়াস ইউজ করছি, তো ওটা ডিসচার্জ হচ্ছে। কিন্তু আমরা যদি একটা সারাদিন 12 ঘন্টা না খেয়ে থাকি বা 2 দিন কন্টিনিউয়াস না খেয়ে থাকি, আমার এনার্জি লেভেলটা লো হতে পারে, কিন্তু এরকম তো নয় যে আমি মারা যাচ্ছি। তো সেই সময় কে এনার্জি দিচ্ছে? তো শরীরটা এরকম ভাবেই তৈরি কি প্রথম দিকে কিন্তু যেগুলো অ্যাডিশনাল টিস্যু, অ্যাডিশনাল কোষিকা, যেগুলো হয়তো শরীরের মধ্যে সেরকম ভাবে কাজ নেই, অকেজো জিনিস, সেইগুলো ডিস্ট্রাকশন হয়ে পড়ে শরীরকে এনার্জি দিচ্ছে।
এই সেম জিনিসটা আমাদের ধর্মের মধ্যে একাদশীর উপবাস করে অনেক দিন ধরে চলে আসছে, যেটা আমরা হয়তো অজান্তে করেই আসছি এত বছর ধরে, মানে দীর্ঘ কয়েকশো বছর, কয়েক হাজার বছর ধরে আমরা করে আসছি। তো আমরা যদি শুধু একাদশীর উপবাসটাই মেনটেন করে চলতে পারি, তাতেও কিন্তু বডির এনার্জি লেভেলটা মেনটেন থাকবে। ইন্টারমিটেন্ট ফাস্টিংটা, আমি একটু টপিকটা, আমার মনে হয় সেটা সবসময় কারোর সাথে কনসাল্ট করে করা উচিত, কারণ কারোর শরীরের প্রকৃতিটা কি বা রোগে কি আক্রান্ত আছে। এই যে আমরা একাদশীর উপবাস বা 15 দিনে একবার উপবাসের ব্যাপারটা বলছি, সেটা হচ্ছে একজন হেলদি পার্সনের জন্য, কিন্তু যখনই একজন ডিজিজ ওরিয়েন্টেড আছে তখন ডেফিনেটলি কোনো একজনের সাথে কনসাল্ট করে তারপরে এই ইন্টারমিটেন্ট ফাস্টিং এ। ঠিকই বলেছেন, যারা ধরুন ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের চিকিৎসকের পরামর্শ মেনে উপবাসটা করা উচিত। ফোন আছে, হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি কেশব কর্মকার বলছি, ডায়মন্ডহারবার। হ্যাঁ বলুন। বলছি আমার এই পটি সমস্যা আছে, ধরুন একদিন দুদিন ছাড়াছাড়ি পটি হয়, এটা বহু পুরানো রোগ আমার। তা আমি প্রচুর পরিশ্রম করি, যেমন ধরুন বালি সিমেন্ট মাথায় করে বই বা মাটিতে মাটি কোপাই, ভবিষ্যতে কোনো শরীরের প্রবলেম হতে পারে? মানে আপনি পরিশ্রম করেন তবুও আপনার একটা পটির সমস্যা মূলত বেশ মানে অনেকদিন পরে হয়। আরেকটা ফোন আছে আমাদের, হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। তো বলছিলাম যে সুগার প্রেসার দুটোই আছে, সেই ক্ষেত্রে বলছি যে ওই যেটা ভাত কেটু খাওয়া দরকার, আর গমের রুটির জায়গায় বাজরা বা রাগি হলে কি সুগারের ইয়েটা কমবে? আসছি আপনার প্রশ্নে। আপনাকে তাহলে বলি, সুগারের নিয়ে আগেও একটা ফোন এসছে, সুতরাং সুগার প্রেশার আছেন, সুতরাং কি ধরনের খাবার উপযোগী? সুগার প্রেশার আছে মানে শরীর বলছে আমার কাছে প্রচুর ক্যালোরি, মানে আমি যা সারাদিনে খাচ্ছি তাতে আমার শরীরে ক্যালোরি কনজামশন বেশি হয়ে যাচ্ছে, মানে আমার খাওয়া বেশি কাজ কম, মানে এমন খাবার খাচ্ছি তাতে শরীর বলছে আমাকে যে তোমার শরীরে কিন্তু খাবার বেশি হয়ে গেছে। সেই এক্সেস অফ ক্যালোরি আমার শরীরে জমছে এবং সেটা আমার গ্লুকোজের পড়ে থাকছে। তার সাইন্টিফিক অনেক রকম ব্যাখ্যা আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স কিংবা মেটাবলিক সিনড্রোম, কিন্তু আলটিমেট আমার শরীরে খাওয়া বেশি। এবার আমরা কি খাই? মাছ মাংস ডিম দুধ, তার সঙ্গে সঙ্গে ভাত রুটি মুড়ি, দ্যাট ইজ কার্বোহাইড্রেট। তার মানে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, এই 3 ধরনের খাবার আমরা বেশি খাই, এর সঙ্গে চিনি, সেও কার্বোহাইড্রেট। তাহলে এই যে খাবার আমরা খাচ্ছি সেটা আমার শরীরে কোথাও না কোথাও বাড়তি হয়ে যাচ্ছে। কেন? কারণ এগুলো সব প্রসেস ফুড। আমি যদি এই জায়গায় এমন খাবার খেতাম যেখানে ফাইবার রিচ ফুড, মানে কাঁচা খাবার, শসা, বিট, গাজর, টমেটো, মূলো কিংবা ধনেপাতা, কিংবা সকালবেলা কাঁচা ছোলা, পেঁপে, কলা, আপেল, আম, এই ধরনের খাওয়া, তাতে কি হচ্ছে ফাইবার রিচ এবং তার সঙ্গে সঙ্গে কি আছে অল্প ওয়াটার আছে। তার ফলে ওর ক্যালোরি কিন্তু অত পরিমাণ হবে না একটা রুটির থেকে বা একটা মুড়ি বা ভাতের থেকে বা মাংসের থেকে। বলছেন স্যার, সেটা যদি একটু বলি, ধরুন ডায়াবেটিক পেশেন্টদের তো ক্যালোরিটাও দরকার, কারণ কোষে না পাওয়ার কারণে ওরা দুর্বলও ফিল করে। তাহলে আমরা কি করব, সেটাকে অর্ধেক করে নিতে পারি, কমিয়ে নিতে পারি। মানে যে ক্যালোরিটা আমাকে বাড়াচ্ছিল, আমি 3টে রুটির জায়গায় 1টা রুটি নিলাম, আর বাকিটা হয়তো স্যালাড বা এই ধরনের খাবার দিয়ে তাকে ব্যালেন্স করলাম। তাহলে কি হবে, আমি যখন সুগার চেক করে দেখব তখন দেখা যাচ্ছে আমার সুগারটা কিন্তু 180 আর হচ্ছে না, তখন 150 বা 140 ভেতরে ঘোরাঘুরি করছে। আর প্রেশারের ক্ষেত্রে কি বলবেন? প্রেশারের ক্ষেত্রেও তাই। প্রেশার বেসিক্যালি আমাদের দুটো কারণে, এক হচ্ছে লিকি গাট, 2 নম্বর হচ্ছে আমার অতিরিক্ত টেনশন বা ডিপ্রেশন বা এই ধরনের অ্যাংজাইটি। তাহলে আমাকে অ্যাংজাইটিটাকে কোনোভাবে কন্ট্রোল করতে হবেই। যদি অ্যাংজাইটি আমি কন্ট্রোল করতে না পারি, তাহলে এরপরে কিন্তু আমার প্রেশার, তারপরে আমার কিডনি, তারপরে আমার হার্ট ব্লকেজ, আরও অনেক কিছু বড় প্রবলেম বেড়ে যাবে। তাহলে সেটাকে আমাকে কি করতে হবে, বিভিন্ন যে টেনশন আমার বাড়ির ভেতরে বা আমার নিজের ভেতরে, সেটাকে কি করে কমানো যায়, তার একটা কাউন্সিলিং বা তার একটা বসে কারোর সঙ্গে কথা বলতে হবে যে এই টেনশনটা আমি কি করে কম করতে পারবো। আজকে এইটুকু সময় হয়তো বলতে পারবো না, যাই হোক, তো টেনশনটাকে কম করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বদহজম বা অতিরিক্ত খাবার, যেটা কিনা আমার ওই রক্তের রাস্তাগুলোকে যাতে বন্ধ না করে দেয়, আমার ফ্যাট বা আমার কোলেস্টেরল, তাহলে আমার রক্তটা কি হবে, স্মুথলি যেতে পারবে, আসতে পারবে, তখন আমার শরীরে কিন্তু প্রেশার বাড়বে না। বুঝতে পেরেছি স্যার। স্ট্রেস ফ্রি লাইফস্টাইল লিড করার কথা পরামর্শ দিচ্ছেন। দুটো ফোন আছে, হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার স্যার, আমার বলবো কি? হ্যাঁ হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন।
হ্যাঁ, আমার দুটো বাচ্চা আছে, একটা 3 বছর, একটা 6 বছর। ওরা বাইরের খাবার খুব একটা খায় না, কিন্তু ওদের পেটের সমস্যা প্রায়ই চলতেই থাকে। আর দুধ জাতীয় খাবারে ওদের একটু সমস্যা হয়। তা বাড়িতেই ওদের কি ধরনের খাবার দেব? যেমন ওদের রোজই স্কুলে টিফিনের প্রয়োজন হয়। ভালো প্রশ্ন করেছেন এবং খাবারের অভ্যাস করলে ভালো হয়। খুব ভালো প্রশ্ন করেছেন। শিশুদের নিয়ে আমরা একটা আসছি। হ্যাঁ, আরেকটা ফোন আছে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি আমাদের মেয়েটার বয়স 6 বছর, স্বাভাবিক খাচ্ছে, স্বাভাবিক যেরকম খাওয়া দাওয়া করে সেরকমই খাচ্ছে, কিন্তু পায়খানাটা পরিষ্কার হচ্ছে না। আচ্ছা, পায়খানাটা 5-6 দিন ছাড়া ছাড়া এরকম হচ্ছে আর কি, মানে পায়খানাটা করতে গেলে আবার পায়খানার মধ্যে রক্ত বেরিয়ে যায়। আসছি আপনার প্রশ্নে। এই যে বললেন, আগে একটু বাচ্চাদেরটাও আলোচনা করি। 3 বছর 6 বছর, তো বলছেন যে দুধটা মনে হয় একটু টলারেট করতে পারেন না, তো কি ধরনের খাবার খেতে আপনি পরামর্শ দেবেন? না দেখুন, বাচ্চা তো একটা গ্রোয়িং চাইল্ড, মানে গ্রোয়িং চাইল্ডের তো প্রত্যেকটা জিনিসই দরকার, এরকম নয় যে শুধু দুধ দরকার। তো আমাদেরকে কমপ্লিট ফুড দিতে হবে, মানে তাদের ক্ষেত্রে কার্বোহাইড্রেটও দিতে হবে, প্রোটিনও দিতে হবে, ভাইটামিনস, মিনারেলস সবই দিতে হবে। আর যতদূর হলো দুধ টলারেট না করে থাকার ব্যাপার, এটা আমিও ক্লিনিকে অনেকবার দেখি। ল্যাকটোজ ইনটলারেন্স আপনি দেখবেন বিগত এই 5-7 বছরে কিন্তু এই পার্সেন্টেজটা খুব বেড়ে গেছে। তো তাতে কি হয়, মানে সবাই কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স নয়, মানে মোস্টলি দেখা গেছে কি হয়তো একটা কোনো ইনফেকশনের কারণে একটা এরকম অনসেট হলো যে হ্যাঁ লুজ মোশন হচ্ছে, ডায়রিয়া হয়েছে। এবার সেই সময় ডাক্তারবাবুরা মানা করেন যে হ্যাঁ ঠিক আছে, দুধ জাতীয় খাবার দেবে না। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে পেরেন্টসরা এরকম বুঝে নেয় যে না আমার বাচ্চার ল্যাকটোজ ইনটলারেন্স, ওই সময়টুকু বন্ধ করলেন, তারপর সেটা বন্ধই করে দিলেন পার্মানেন্টলি। এটা কিন্তু নয়। ফার্স্ট তো হচ্ছে যে কোনো একটা রোগে আক্রান্ত হয়ে ডায়রিয়া বা এই কারণে যদি তখন বন্ধ করা হয়েছিল, সেই সময়টুকু বন্ধ থাকুক, তারপরে আবার যেই বাচ্চাটা ঠিক হয়ে গেল আপনি নর্মালসি ধীরে ধীরে শুরু করুন। আর ছোট বাচ্চার ক্ষেত্রে সবকিছু মিলিয়ে মিশিয়ে দিতে হবে। আমি যেমন মানে আমরা ক্লিনিকে আয়ুর্বেদের একটা খুব ভালো ইমিউনাইজেশন স্কেডিউল আছে, যেটাকে স্বর্ণপ্রাশন বলে। মানে আমরা জেনারেল তো বলি যে ভ্যাকসিনস নিই, যে আমরা পোলিওর ভ্যাকসিনস নিচ্ছি বা মিজলসের ভ্যাকসিনস নিচ্ছি। আয়ুর্বেদ কিন্তু বহু বছর আগে স্বর্ণপ্রাশন বলে এরকম একটা বিধি বলে গেছেন, যেটা আমাদের ইনেট ইমিউনিটিকে গ্রো করতে সাহায্য করে। মানে আমার ইমিউন সিস্টেমটাই এতটা ভালো হয়ে যাচ্ছে কি এই যে ভাইরাস বা ব্যাকটেরিয়াল যে চেঞ্জেস গুলো হচ্ছে তাতে ইজিলি আক্রান্ত হচ্ছে। কি জিনিস এটা? স্বর্ণপ্রাশন হচ্ছে একটা কাইন্ড অফ ইমিউনাইজেশন, যেটা আপনার ফিজিক্যাল, মেন্টাল, ওভারঅল ইমিউন সিস্টেমটাকে গ্রো করে, একটা ডেভেলপমেন্টাল মাইলস্টোনটাকে অ্যাচিভ করতে সাহায্য করে। মানে কোনো বাচ্চা মনে করুন এই সিজন চেঞ্জ হলো, একটু ঠান্ডা গরম হলো, সর্দি হয়ে যাচ্ছে, বা হয়তো এসিতে থেকেছে, রুম থেকে বাইরে বেরিয়েছে, ধুলোর একটু এক্সপোজার হয়েছে, সর্দি হয়ে যাচ্ছে। আবার কোন একটা বাচ্চা আছে যে হয়তো বাড়িতে মানে স্কুলে পড়াশোনা মুখস্থ রাখতে পারছে না। আবার কিছু বাচ্চা আছে যারা হয়তো ওই পুয়ার। এটা কোথায় পাবেন ওনারা? মানে দর্শক যদি জিজ্ঞেস করেন যে কোন জায়গায় কাকে, যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে পাবেন? না, সবারই কাছে এখনো কলকাতায় নেই, কিন্তু বেশ কয়েকটা ক্লিনিক আছে। মানে যেমন আমরা প্র্যাকটিস করি, আমাদের ছাড়াও আরো বেশ কয়েকজন ক্লিনিক আছে যেখানে এরকম স্বর্ণপ্রাশন প্র্যাকটিস করা হয়। আচ্ছা আচ্ছা। তো সেটা কিন্তু খুব ভালো অ্যাজ আ ওভারঅল ইমিউন সিস্টেমটাকে বাড়ানোর জন্য। তার সাথে বাচ্চাদের খাবারের জন্য, যেমন যে বাচ্চা যে 3 বছর বয়স, আমি বলবো তাদের খাবারের জন্য আপনি ওকে কালারফুল ফুড বলে দিতে পারেন। মনে করুন কোনদিন আপনি হয়তো বিটরুটের সাথে একটু পরোটা বানিয়ে পরে দিলেন, বিটরুট ক্রাশ করে মিক্স করে, যেটা রেড কালারের হবে, বাচ্চাটার মনে হবে আমি একটা কালারফুল ফুড খাচ্ছি। সিমিলারলি কোনোদিন হয়তো আপনি পালক শাকের সাথে এরকম মিক্স করে একটা পরোটা বা কিছু বানিয়ে দিলেন, সেটাতে তখন কি হবে, বাচ্চার মনে হবে এটা গ্রিন কালারের একটা। তাতে কিন্তু বাচ্চাদের একটা ফ্যাসিনেশন আছে, তাতে নিউট্রিশনও পুরো পাচ্ছে, আবার বাচ্চাটা খাবার দাবারও ঠিক করে। একদম একদম, খুব ভালো বলেছেন আপনি। কোলন নিয়ে তো প্রায় সময় স্ট্রেস দেন, তো একজনের ফোন ছিল কোলাইটিস তার সমস্যা, তো কি করবেন কোলাইটিসের ক্ষেত্রে? কোলন খারাপ, তার মানে কোলনে ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে গেছে, তাকে আমরা কোলাইটিস বলতে পারি। এবং সেটা দীর্ঘদিন ওই যে মিউকাস মেমব্রেন, যেটা কিনা কোলনের দেওয়ালকে প্রোটেক্ট করে রাখে, বদহজমের ক্ষেত্রে সেটা বেরিয়ে চলে যায় এবং তাতে কোলনটা ধীরে ধীরে সরু হয়ে যায়। তার ফলে কি হয়, ওই স্টুলটা ঠিকমতো পাস হতে পারে না, জমে থাকে এবং তার ফলে ওটা আরো বেশি কষ্টদায়ক হতে থাকে। তো এই জিনিসটাকে কোলন ডিটক্সিফিকেশন করা দরকার। যেমন আমার নিজস্ব একটা চেষ্টা বলতে পারেন আমি বানিয়েছি, বা এরকম বহু পেশেন্টের সঙ্গে আমি করে দেখেছি, কোলন ডিটক্সিফিকেশন করে সেটা 7 দিনের মধ্যে সে উপকার পায়। এবং তার মানে জমে থাকা যে নোংরাটা আছে
সেই নোংরাটাকে পরিষ্কার করতে হবে। আর ওপর থেকে যাতে নোংরা না পড়ে তার জন্য কিছু ফুড গাইড তাদেরকে দিয়ে দেওয়া হয়, সেই মতো ফুড তারা যদি খেতে থাকে তাহলে ধীরে ধীরে তাদের এটা ঠিক হতে পারে। আর একটা জিনিস আমি বলতে পারি যেটা বাড়িতে বাড়িতে ইউজ করা হয়, পান্তা ভাতের জল, ল্যাক্টোব্যাসিলি ব্যাকটেরিয়া এই পান্তা ভাতের জলে থাকে। তাহলে আমি যদি আমার এই কোলাইটিসকে একটু আগে থেকেই সজাগ হয়ে ঠিক করতে চাই, তাহলে ওই পান্তা ভাতের জলটা কিন্তু আমি সারাদিনে 3 বার 4 বার করে খেতে পারি। তাতে আমার পেটের ওই যে হজম রিলেটেড প্রবলেম, কোলাইটিস রিলেটেড প্রবলেম বা ব্যাড ব্যাকটেরিয়া রিলেটেড প্রবলেম, সেটাতে কিন্তু আমার ধীরে ধীরে কমতে পারে। আচ্ছা, দুটো ফোন আছে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো। হ্যাঁ, তো উনি তো বলবেন, তারপরে তো না না, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনছি, বলুন বলুন, আপনি বলুন, প্রশ্নটা করুন। বলছি যে উনি, নমস্কার আপনাদের সবাইকে, শুভ সন্ধ্যা। বলছি উনি যে কাঁচা খেতে বলছেন, ডক্টর কাঁচা খেতে বলছেন, আমরা বাজার থেকে যে সবজি পাই সেগুলো তো সব বিষে মেশানো, বিষ আর সার, রান্না করতে গিয়ে ইভেন বিষের গন্ধ পাই। তো সেই জিনিস কি করে কাঁচা খাবো, এক। আর 2 নম্বর হচ্ছে, যদি ভাত রুটি কম খেয়ে আমি সবজি খেয়ে পেট ভরাই, তাতে লাভ বা লোকসান কি আছে একটু প্লিজ বলবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা ফোন আছে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি চিন্ময় ব্যানার্জি বলছি থেকে। হ্যাঁ, আমার বাবার প্রেসার সুগার আছে আর কি। বাবার কি ফ্যান ভাত খাওয়া চলবে? মানে আমাদের বাঁকুড়া দিকে ফ্যান ভাত খাওয়ার ট্রেন আছে আর কি দিকে। আচ্ছা, সকালবেলা ফ্যান ভাত খাই আর কি। আচ্ছা, প্রেসার সুগার আছে, ফ্যান ভাত, ঠিক আছে, দুটো ফোনই আছে। ভালো উনি প্রশ্ন করেছেন, যেটা আমাদেরও প্রশ্ন। কাঁচা তো আজকাল খাওয়া খুবই ভালো, কিন্তু সবই তো ফার্টিলাইজার ইউজ করছে, বিষ। তো সেটা কিভাবে মুক্ত করবেন? সেটাকে জল দিয়ে ধুয়ে মুক্ত করব। আমাদের মনে হয় যে আমরা ওই বিষটা খেলে আমাদের খুব বিষাক্ত, তাহলে আমরা রান্না করে খাই। একটা খাবারকে যখন আমরা ধুয়ে খেতে পারি, সেটাতে যতটা না বিষ থাকে, আমরা যখন রান্না করে প্রসেস করে তাতে নুন দিয়ে, চিনি দিয়ে, তেল দিয়ে, আগুনে পুড়িয়ে যখন খাই, তখন কিন্তু ওটা ওই 6 গুণ বিষাক্ত হয়ে যায়। কারণ আমাদের শরীরে খাবার খেলে কিন্তু হজম হবে এরকম ধারণা নয়। খাবারটা খেলে আমাদের পেটে মাইক্রোবস থাকে, পেটের ভেতরে ব্যাকটেরিয়া থাকে, জীবাণু থাকে। তারা কি করে, খাবারটাকে প্রোবায়োটিক হিসেবে তারা হজম করে, তার ফলে পোস্টবায়োটিক তৈরি হয়। এই প্রোবায়োটিক মানে এই ব্যাকটেরিয়ারা যদি খাবারটাকে প্রসেস করতে না পারে, তখনও কিন্তু বদহজম হয়ে যাবে। তাহলে কোন খাবারটাকে ব্যাকটেরিয়া হজম করতে পারে? যেটা কিনা ফাইবার রিচ, যেটা কিনা ন্যাচারাল, যেটা কিনা কাঁচা। আমি যখনই সেটাকে পাকাবো, যখনই সেটাকে পোড়াবো, যখন সেটাকে ভাজবো, আমার মাইক্রোবসরা, আমার জীবাণুরা খেতে পাবে না। তারপরে কি হবে? তো বলেছেন, কিন্তু ওনার প্রশ্নটা হচ্ছে যে উনি খেতে চাইছেন, ধুয়ে নিলে কতক্ষণ ধুতে হবে? কারণ অনেক কার্সিনোজেনিক ফার্টিলাইজার ইউজ হয় বাজারে, যে নরমাল যদি আমি জল দিয়ে, যদি একটু ধরি, একটু উষ্ণ জল দিয়ে ধুতে পারি, বা একটু নুন দিয়ে একটুখানি ধুয়ে রাখতে পারি। যেমন আমি কাঁচা ফুলকপি যেমন খাই, একটু গরম জলে নুন দিয়ে চুবিয়ে রাখি 10-15 মিনিট, তারপর সেটাকে তুলে নিলাম, ব্যাস, এটুকুই, অসুবিধা নেই কিছু। গরম জলে আপনি কিছু বলবেন? হ্যাঁ, মোস্ট অফ ব্যাকটেরিয়াস দেখা গেছে সুগার ফ্রেন্ডলি হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম একটু উষ্ণ গরম জল, দরকার পড়লে তাতে একটু লবণ দিয়ে দিতে পারি, তাতে কিন্তু আমরা অনেকটা ওই রকম ফার্টিলাইজার গুলোকে ওই সবজি থেকে সরাতে পারি। আবার যদি সেরকম ভেজিটেবলস থেকে অ্যালাউ থাকে, তো সেই উষ্ণ গরম জলে আমরা একটু হলুদও দিয়ে দিতে পারি। আচ্ছা, তো সেক্ষেত্রেও আমরা ওই উপরের যে ফার্টিলাইজার কোটিংটা আছে, সেটা অনেকটা অ্যামাউন্ট অবধি সরিয়ে উঠতে পারি। এই যে আরেকজনের প্রশ্ন ছিল ভাত, মানে ওনারই প্রশ্ন ছিল ভাত রুটি, সেটা কি করবেন? মানে কি মার ভাত খায় না, পরের জনের ছিল মার ভাত খান। ভাত রুটির ব্যাপারটা মানে ভাত রুটি উনি যে করবেন কনজাম্পশনটা, সেটা মানে শুধু ভেজিটেবলস খেয়ে থাকবেন কিনা। না, দেখুন, কার্বোহাইড্রেট তো দরকার অ্যাকচুয়ালি। এই ব্যাপারটা তো কি হচ্ছে যে আপনার সারাদিনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কতটা, তার উপর ডিপেন্ড করছে। মানে যেমন উনি একটু আগে বলছিলেন যে একটা মানুষ যদি সারাদিন খুব শারীরিক পরিশ্রম করে, তার কিন্তু কার্বোহাইড্রেট কনজাম্পশনটা অটোমেটিক্যালি বেশি। তো তার ক্ষেত্রে ভাত রুটিটা শরীরে ডাইজেস্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার যদি সারাদিন বসে বসে কাজ থাকে, তো সেক্ষেত্রে আমাকে এরকমই একটা ফুড চয়েস করতে হবে যেখানে কার্বোহাইড্রেটটা মিনিমাল থাকলো। বন্ধ করার দরকার নেই কমপ্লিটলি, কিন্তু মিনিমাল কোয়ান্টিটিতে থাকলো। এটা গ্রাম বাংলারই প্রশ্ন, যে ফ্যান ভাত, এইটা ওনার, কিন্তু ওনার বাবা প্রেসার সুগার দুটোই আছে, কতটা উপযোগী? ঢেকি ছাটা চাল যদি হতো, তাহলে ফ্যান ভাত খেলে উপকার হতো। তার কারণ তাতে কিছুটা ফাইবার থাকতো। ফাইবার রিচ ফুড হলে কি হবে, সেটা ডিলে প্রসেসে হজম হবে।
কারণ ভাত যেই শরীরে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেটা গ্লুকোজ কনভার্ট হয়ে আমার ব্লাডে চলে যাচ্ছে, এবং ব্লাড সেটাকে যখন সেলে নিয়ে যাচ্ছে তখন সেল সেটাকে ইউটিলাইজ করতে পারছে না, দ্যাট ইজ হোয়াই তার ব্লাড সুগার। তাহলে সেই জায়গায় যদি ফ্যান ভাত বা মাড় ভাত যদি কেউ খায় তাহলে কিন্তু তার সুগার বাড়বে, সুগার কমবে না। তাহলে সেই জায়গায় আমাকে দেখতে হবে রেড রাইস আছে কিনা বা ঢেকি ছাটা চাল পাচ্ছি কিনা সেটা খেতে পারি, কিংবা আমরা চালের পরিমাণটা কমিয়ে দিয়ে তাতে সবজি দিয়ে একটা খিচুড়ি টাইপের করতে পারি। যেমন আমি বলি কুদরি, ঢেঁড়স, বরবটি, বেগুন, পটল, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, ধনেপাতা, লাউ শাক, পুঁই শাক সব দিয়ে তার সঙ্গে সামান্য পরিমাণে চাল, সামান্য পরিমাণে ডাল দিয়ে সেটা খেতে যদি আপনি খান দেখবেন সুগারটা অনেকটা কম হবে। খুব একটা উপযোগী নয় আর কি। হ্যাঁ, আপনার কাছে এখনকার মেয়েরা এই পিসিওডি সমস্যা মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ খুবই ভোগেন, এতে কি খাদ্যাভ্যাসের কোনো রোল আছে? হ্যাঁ, অবশ্যই অনেকটাই রোল আছে, দুটোরই রোল আছে। মানে আমরা তো আয়ুর্বেদ মতে, মানে আয়ুর্বেদের চিকিৎসা বলতেই বলে কি আহার বিহার ঔষধ। তো তাতে আমি মানে পেশেন্টকেও বলি এরকম ক্লিনিকে যে একটা সময়ের পরে ঔষধের কাজটা শেষ হয়ে যাবে, তখনও আহার বিহারটা মেনটেন করে রাখতে হবে। তো এখন যেভাবে লাইফস্টাইলটা, এখন তো আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেইভাবে হচ্ছে না। মানে আগে যেভাবে মহিলারা বা মেয়েরা বাড়ির কাজ করতেন বা জেনারেলাইজড একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো হতো সেগুলো কিন্তু এখন হচ্ছে না। তো তাতে শরীরের মধ্যে এই সিস্টিক চেঞ্জেস হচ্ছে, তার সাথে বিশেষ করে মোস্ট অফ ফাস্ট ফুড কনজাম্পশন, মানে কার্বোহাইড্রেট রিলেটেড যে খাবারগুলোর কনজাম্পশন, এটা কিন্তু শরীরের মধ্যে খুব হরমোনাল চেঞ্জেস করছে। আর আমার মনে মানে আমাদের এই স্টেটে তো একটা অ্যাডিকশনেরও অনেক বড় ফ্যাক্টর আছে। সেই মানে প্রেজেন্ট ডেতে আজ থেকে মনে করুন 10 বছর বা 15 বছর আগে যদি 100-র মধ্যে 50 জন মেয়ের পিসিওডি থাকতো, এখন কিন্তু 90 জনেরই পিসিওডি আছে। তো এই পুরো ব্যাপারটাই মানে তিনটে জিনিসকে কম্বাইন করে করতে হবে। প্রথমত তো এই অ্যাডিকশনগুলোকে বাদ দিতে হবে, তার সাথে খাবারটা সেই প্রপার নিউট্রিশনাল ভ্যালুতে নিতে হবে, যে হ্যাঁ কতটা কার্বোহাইড্রেট দরকার, কতটা প্রোটিন দরকার। তার সাথে সাথে লাইফস্টাইলটাকেও ঠিক করতে হবে। যদি একটু যোগা প্রাণায়াম করা যেতে পারে, বা ঠিক আছে যোগা পছন্দ নেই, জিম করা যেতে পারে, বা একটু এক্সারসাইজ করা যেতে পারে। কনসিস্টেন্সি রিকোয়ার্ড, এইরকম নয় যে হুট করে গেলাম 2 মাস জিম করলাম তারপর বন্ধ করে দিলাম, তাতে কিন্তু লাভ হবে না। হয়তো 5 মিনিটে হাঁটছি, কিন্তু 1 বছর ধরে রোজ আমি 5 মিনিটই হাঁটছি। বুঝতে পেরেছি, জীবনশৈলীটা খুব গুরুত্বপূর্ণ। আপনি জাস্ট দুটো লাইনে বলুন যে কি করণীয় খাদ্যাভ্যাস, দুটো লাইনে শেষ একদম। খাদ্যাভ্যাস, বাঁচা মানে কাঁচা, বাঁচতে গেলে আমাকে কাঁচা খাবার বাড়াতে হবে। কান্না মানে আমাদের রান্না, তারপর রান্নাকে কমাতে হবে। চাল ও গম খেতে হবে কম, তার মানে চাল থেকে যত খাবার, গম থেকে যত খাবার খাবো, কিন্তু কম করে খাবো। খুব ভালো বলেছেন। আমাদের অনুষ্ঠান শেষের পথে আছে, তার বুঝতেই পারলেন যে খাদ্যাভ্যাস আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য ভীষণভাবে জরুরি। আগামী 27শে নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় সুস্বাস্থ্যের আলোচনার বিষয় ক্যান্সার সচেতনতা। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর স্বর্ণবিন্দু ব্যানার্জি এবং ডক্টর অনুপম চক্রপাণী। সঞ্চালনায় থাকছেন শ্রীমতী সোমা মুখার্জি। আপনাদের দেখার অনুরোধ রইল। আজকের অনুষ্ঠান আপনাদের আশা করি সকলেরই ভালো লেগেছে এবং সকলের উপযোগী হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বৃহস্পতিবার 27শে নভেম্বরের অনুষ্ঠান পরিচিতি ভোর